হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে দ্য হিন্দুতে, দেখে নেব। রাজনাথ কমিশনস ফার্স্ট সার্ভে ভেসেল আইএনএস সন্ধক অ্যাট বিশাখাপত্তনম। তো যেহেতু এটা ফার্স্ট সার্ভে ভেসেল শিপ, তো সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আইএনএস সন্ধক, the first survey vessel ship into the Indian Navy in a ceremony at the Eastern Naval Command based here on Saturday. তো এটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু প্রথম সার্ভে ভেসেল। তো নামটা জিজ্ঞাসা করা হতে পারে, ফ্যাকচুয়াল প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। যেহেতু সম্প্রতি আমরা ভারত মহাসাগরে বিভিন্ন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে, এটা একটা বিশ্ব বাণিজ্যের হটস্পট বলা যায়, গ্লোবাল ট্রেডের একটা হটস্পট এরিয়া। তো সেখানে এরকম ধরনের কিছু ভেসেলের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে এই যে সম্প্রতি হাইজ্যাকের চেষ্টা করা হয়েছিল আরব সাগরে, তো এই সমস্ত বিষয়ের জন্য আওয়ার এম টু স্টপ ইললিগাল অ্যান্ড আনরেগুলেটেড ফিশিং ইন দ্য ইন্ডিয়ান ওশেন অ্যান্ড ইন্দো প্যাসিফিক রিজিয়ন। তো এটাও একটা উদ্দেশ্য যে এখানে ইললিগাল যে ফিশিংগুলো হয়, অর্থাৎ আমাদের যে মৎস্য সংগ্রহের এলাকা রয়েছে সেখান থেকে ইললিগালি বিদেশের বা বিভিন্ন জায়গার যারা মৎস্যজীবী তারা সেখানে এসে মাছ ধরেন বা সেই জায়গার অ্যাবিউজ করা হয়, সেইটা যাতে না হয় এটাও কিন্তু একটা অন্যতম লক্ষ্য। তো ওভারঅল আমরা জানি ভারত মহাসাগর কিন্তু খুব গুরুত্বপূর্ণ এলাকা। কারণ হচ্ছে আমরা যদি ভারত মহাসাগরের এরিয়াটা দেখি, এখানে আফ্রিকা, লোহিত সাগর, তারপরে পারস্য উপসাগর, তারপরে ভারত, এই যে পুরো এরিয়াটা রয়েছে, তো এই আরব সাগর এবং বঙ্গোপসাগর এই দুটো এলাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সারা পৃথিবীতে এই পারস্য উপসাগর থেকে এখানে আরব, কুয়েত, ইরান, ইরাক, বিভিন্ন এই সমস্ত দেশগুলো কিন্তু পরপর এখানে রয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে তেল বিদেশে রপ্তানি হয়। এই লোহিত সাগরের মাধ্যমে সুয়েজ খাল দিয়ে ব্যাপক পরিমাণে এখান দিয়ে রপ্তানি হয় এবং চীন কিন্তু এখান দিয়ে মালাক্কা প্রণালী পার হয়ে এখান দিয়ে এসে এখান থেকে তেলের বাণিজ্যটা তারাও কিন্তু এখানে নিয়ে যায়। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ভারত মহাসাগর, আরব এবং বঙ্গোপসাগর দুটোই। তো সেই দিক থেকে আমাদের এই জায়গাতে অনেক বেশি নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে বিভিন্ন কারণে, সেই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা নিউজ রয়েছে, লাদাখ প্রোটেস্টার সিক স্টেটহুড অ্যান্ড কনস্টিটিউশনাল সেফগার্ড। তো আমরা জানি জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ এবং জম্মু কাশ্মীর দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয় এবং সম্প্রতি ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীরকে কিন্তু স্টেটহুড দেওয়া হবে। সেখানে আগে ডিলিমিটেশন কমিশন বসবে, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হবে, তারপর সেখানে ভোটিং সিস্টেমটা চালু হবে, ভোট নেওয়া হবে এবং তাদের স্টেটহুড ফিরিয়ে দেওয়া হবে। এবার লাদাখও কিন্তু এখানে প্রোটেস্টে নামছে, তারা স্টেটহুড চাইছে, ইউনিয়ন টেরিটরি থেকে তারা আলাদা রাজ্য চাইছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা এক্সপেক্টেড বলা যায়, কারণ এখানকার যারা মেম্বার রয়েছে, যারা বিভিন্ন পার্টির নেতা রয়েছে, তারা চাইবে যে সেখানে একটা রাজ্য হোক, তারা ক্ষমতায় আসুক, তাদের ডেভেলপমেন্টের জন্য নিজেরাই কাজ করুক, কেন্দ্র থেকে নয়, তারা নিজেরা তাদের রাজ্য একটা আলাদা করে তারা কিন্তু এখানে দাবি করছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগামী সময়ে আমরা দেখতে পাবো এই বিষয়ে নানান রকম ডেভেলপমেন্ট হবে। আলটিমেটলি এটা স্টেটহুড পায় নাকি একটা কেন্দ্রশাসিত অঞ্চলই থেকে যায় সেটা দেখতে হবে। কারণ হচ্ছে আমরা জানি লাদাখের যে উত্তর পূর্ব দিক রয়েছে আকসাই চীন, এখানে কিন্তু চীন বিভিন্ন সময় টেরিটরির ভেতরে, ইন্ডিয়ান টেরিটরির ভেতরে চলে আসে এবং নানান সময় নানা রকম সমস্যা তৈরি হয়েছে। গালওয়ান ভ্যালি থেকে শুরু করে এখানে প্যাংগং সো লেক রয়েছে, একটা আন্তর্জাতিক সীমানার মধ্যে রয়েছে, ভারতের কিছুটা অংশ রয়েছে, কিছুটা তিব্বতে রয়েছে। এইসব জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাবো আগামী দিনে, এর উপর আরও অনেক কিছু আর্টিকেল পাবলিশ হতে আমরা দেখতে পাবো। একটা নতুন প্রজাপতির স্পিসিস ডাস্টেড অ্যাপোলো, রেয়ার হাই অল্টিটিউড বাটারফ্লাই, এটা হিমাচল প্রদেশে সম্প্রতি দেখতে পাওয়া গেছে ফার্স্ট টাইমের জন্য। এটা গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্ট থেকে এরকম ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে, তো এটাকে আমাদের একটু মনে রাখতে হবে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন হিসেবে। চাম্বা ডিস্ট্রিক্টে এটা পাওয়া গেছে হিমাচল প্রদেশে। সায়েন্স টেকের একটা নিউজ রয়েছে,
India made typhoid vaccine efficiency last for 4-year study. তো ভারত বায়োটেক হায়দ্রাবাদ বেসড যে কোম্পানিটা রয়েছে ভারত বায়োটেক বিখ্যাত কোম্পানি, তারা এই টাইফয়েড ভ্যাকসিন যেটা চলছে বর্তমানে, ট্রায়াল চলছে আফ্রিকাতে, তো সেটা 4 বছর পর্যন্ত তার এফেক্টটা থাকতে পারবে এরকম স্টাডিতে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় টাইফয়েডের জন্য ভ্যাকসিন। নেক্সট ইকোনমির উপর খুব গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল রয়েছে, হোয়াই ইজ ফিসকাল কনসলিডেশন সো ইম্পর্ট্যান্ট। তো আমাদের যে ফিসকাল ডেফিসিট রয়েছে, ফিসকাল ডেফিসিটটা কিন্তু যতটা কম হয় তত সেটা ভালো। তো সেই বিষয়টাকে আমাদের নজর দিতে হবে। হাই ফিসকাল ডেফিসিট ক্যান অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য এবিলিটি অফ এ গভর্নমেন্ট টু ম্যানেজ ইটস ওভারঅল পাবলিক ডেট। তো এটা অবশ্যই একটা ডেট, একটা ঋণ। ফিসকাল ডেফিসিট যেটা হয় সেটা সরকারকে আলটিমেটলি বিভিন্নভাবে মেটাতে হয়, কোথাও বড় করে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে, কখনো বা খুব রেয়ার কেসে নোট ছাপিয়ে বিভিন্নভাবে এটাকে ক্ষয়টাকে পূরণ করা হয়, ডেফিসিটটাকে পূরণ করা হয়। তো সেই বিষয়টা সেজন্য নজর দেওয়াটা খুব প্রয়োজন রয়েছে। এখানে খুব সুন্দর একটা আলোচনা রয়েছে, আমরা দেখতে পাবো। হোয়াই ইজ দ্য ফিসকাল ডেফিসিট এস্টিমেটেড announced in the recent union budget considered to be ambitious? How does a government fund its expenditure? What is the difference between fiscal deficit and national debt? How much is the center expected to borrow from the market? তো এখানে সব আমরা উত্তরগুলো পাবো। Finance Minister Nirmala Sitharaman announced during her budget speech that the center would reduce its fiscal deficit to 5.1% of gross domestic product in 2025-2024. The further added that the fiscal deficit would be prepared to below 4.5% of GDP by 25-26. The FM projections surprised most analysts who expected the government fiscal deficit target should be slightly higher at about 5.3 or 5.4 of GDP. The government revised estimate also lowered the fiscal deficit projection for 2024 to 5.8% of GDP. তো এটা এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, ফ্যাকচুয়াল প্রশ্ন হতে পারে। ফিসকাল ডেফিসিট 2024-25 এই যে অর্থবর্ষটা শুরু হচ্ছে এপ্রিল থেকে, সেইখানে ফিসকাল ডেফিসিট থাকবে কত? জিডিপির 5.1%, এবং তার পরের বছর এটাকে কমিয়ে করা হবে 4.5%। তো এই দুটো ফিগার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 5.1% এবং 4.5%। এই দুটো ফিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সরাসরি এখান থেকে ফ্যাকচুয়াল প্রশ্ন হতে পারে, এটা মনে রাখতে হবে। নেক্সট পরের প্যারাতে ফিসকাল ডেফিসিট বিষয়ে আলোচনা করা যায়। ফিসকাল ডেফিসিট রেফার্স টু দ্য শর্টফল ইন এ গভর্নমেন্ট রেভিনিউ হোয়েন কম্পেয়ার টু ইটস এক্সপেন্ডিচার। অর্থাৎ সরকারের যে আয় এবং ব্যয় তার মধ্যে যে তফাৎ, যখন ব্যয় বেশি হয়ে যাচ্ছে আয়ের থেকে, সেই ডেফিসিট, সেটাই হচ্ছে ফিসকাল ডেফিসিট। হোয়েন এ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এক্সিড ইজ রেভিনিউ, দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু বরো মানি অর সেল অ্যাসেট টু ফাইন্ড দ্য ডেফিসিট. Taxes are the most important source of the revenue of the government. 2024-25, the government tax receipts are expected to be 26.02 lakh crore, while its total revenue estimate to be 30.8 lakh crore. The union government total expenditure, on the other hand, is estimated to 47.66 lakh crore. তো এখানে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে যে সরকারের যে ট্যাক্স রিসিপ্ট আসবে, ট্যাক্স থেকে সরকারের যে আয় হবে সেটা হচ্ছে 26.2 লাখ কোটি টাকা, এবং টোটাল রেভিনিউ যেটা আসবে সেটা হচ্ছে 30.8 লাখ কোটি টাকা, এবং খরচ কত থাকবে? 47.66 লাখ কোটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কিছুটা এক্সেস থেকে যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত কিন্তু ব্যয়টা কিছুটা বেশি হচ্ছে। তো যেটুকু এখানে ব্যয় বেশি হচ্ছে সেটাই হচ্ছে ডেফিসিট, ঘাটতি। When a government runs a fiscal surplus, on the other hand, its revenue exceed expenditure, it is however quite rare for government to run a surplus. Most government today focus on the keeping the fiscal deficit under control rather than on gathering a fiscal surplus or not balancing the budget. তো অধিকাংশ সরকার বর্তমানে সারা বিশ্বেই আমরা যদি চোখ রাখি দেখব সেখানে ডেফিসিটেই চলে। অধিকাংশ সরকার তারা ডেফিসিটটাকে মিনিমাইজ করার চেষ্টা করে, সারপ্লাস করার কিন্তু চেষ্টা করে না। ফিসকাল ডেফিসিট শুড নট বি কজড উইথ দ্য ন্যাশনাল ডেট, কনফিউজড উইথ ন্যাশনাল ডেট। তো ন্যাশনাল ডেটের সাথে ফিসকাল ডেফিসিট কিন্তু এক নয়। ন্যাশনাল ডেট ইজ আ টোটাল অ্যামাউন্ট অফ মানি দ্যাট দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি ওজ ইটস লেন্ডার অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ইন টাইম। তো এটা হচ্ছে
ন্যাশনাল ডেট যতটা ঋণ নিয়ে রেখেছে সরকার লেন্ডারদের থেকে, ঋণ যতটা নিয়ে রেখেছে সেটা। দ্য ন্যাশনাল ডেট ইজ ইউজুয়ালি দ্য অ্যামাউন্ট অফ ডেট দ্যাট আ গভর্নমেন্ট হ্যাজ অ্যাকুমুলেটেড ওভার মেনি ইয়ার্স অফ রানিং ফিসক্যাল ডেফিসিট অ্যান্ড বোরো টু ব্রিজ দ্য ডেফিসিট। তো যতটা সরকার বড় করে রেখেছে, ঋণ যতটা নিয়ে রেখেছে, সেটাকেই আমরা ন্যাশনাল ডেট হিসেবে ধরতে পারি। ফিসক্যাল ডেফিসিটটা কিন্তু সেটা নয়। ফিসক্যাল ডেফিসিট একেবারেই যে আয় ব্যয়ের যে মধ্যে যে ফারাক, সেটাই হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। The fiscal deficit is generally expressed as a percentage of the country's GDP, since it's believed that the figure shows how easily the government will be able to pay its lender. তো এটা কেন জিডিপিতে হিসাব করা হয়? জিডিপির সাথে কত পার্সেন্টেজ? এই যে 5.1% দিলাম আমরা, জিডিপির 5.1% রাখতে হবে। কেন এটা হিসাব করা হয়? কারণ সরকার এই যে ডেফিসিটটা হচ্ছে সেটা কতটা পে করতে পারবে সেটা জিডিপির সাথে আমরা সেটা বিচার করলেই বুঝতে পারবো। জিডিপি টোটাল প্রোডাকশনের ভ্যালু, অর্থাৎ সরকার কতটা ক্ষমতা রয়েছে এটাকে রিপে করার, সেই হিসাবটা পাওয়ার জন্যই এটা কিন্তু জিডিপির হিসাবটা করা হয়। ইন আদার ওয়ার্ড, দ্য হায়ার আ গভর্নমেন্ট ফিসক্যাল ডেফিসিট ইজ শেয়ার অফ জিডিপি, দ্য লেস লাইকলি লেন্ডার উইল বি পেড ব্যাক উইদাউট ট্রাবল। কান্ট্রিজ উইথ লার্জার ইকোনমিজ ক্যান রান হায়ার ফিসক্যাল ডেফিসিট ইন টার্মস অফ অ্যাবসলিউট মেম্বার অফ মানি। তো যত বড় অর্থনীতি হবে সেক্ষেত্রে তারা বড় ফিসক্যাল ডেফিসিট হলেও তারা কিন্তু সেখানে সেটা রিপে করতে পারবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। How does government fund its fiscal deficit? In order to fund its fiscal deficit, the government mainly borrow money from the bond market, while lender compete to lead to the government by purchasing bond issued by the government. তো অধিকাংশ ক্ষেত্রে সরকার কি করে? বন্ড ইস্যু করে, বন্ড মার্কেটে যায় এবং বন্ড মার্কেট থেকে এই যে ঋণটা তারা কিন্তু নেয়, সেই ঘাটতিটাকে মেটানোর জন্য তারা ঋণ নেয় এবং সেটা ঋণটা নেয় বন্ড মার্কেট থেকে। 2024-25, the center is expected to borrow a gross amount of 14.13 lakh crore from the market, which is lower than its borrowing goal for 2023-24, as is expected to fund its spending through higher GST collection. তো এই 14.13 লাখ কোটি টাকা সরকার 24-25 নাগাদ মার্কেট থেকে তুলতে চলেছে, বড় করতে চলেছে। এটা এক্সপেক্টেড যত করা হয়েছিল তার থেকে কম, কারণ জিএসটি কালেকশনটা বেশি হয়েছে, সুতরাং এটা খুব বেশি বাড়ানোর প্রয়োজন নেই, ঘাটতিটা অনেকটা কম। টার্গেট নেওয়া হয়েছিল 15 এত 24-25-এ, কিন্তু এটা করতে হচ্ছে কম। ইট শুড বি রিমেম্বার দ্যাট সেন্ট্রাল ব্যাঙ্ক সাচ এস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর অলসো মেজর প্লেয়ার ইন দ্য ক্রেডিট মার্কেট, অলদো দে মে নট অলওয়েজ ডিরেক্টলি পারচেস গভর্নমেন্ট বন্ড। তো আরবিআই কিন্তু সরাসরি গভর্নমেন্ট বন্ড পারচেস করেন। আরবিআই মে স্টিল পারচেস গভর্নমেন্ট বন্ড ইন দ্য সেকেন্ডারি মার্কেট ফ্রম প্রাইভেট লেন্ডার হু হ্যাভ অলরেডি পারচেস বন্ড ফ্রম দ্য গভর্নমেন্ট। তো আরবিআই সরাসরি সরকারের হাত থেকে নেয় না, এটা কিন্তু সেকেন্ডারি মার্কেটে যায়, অর্থাৎ যারা সাধারণ মানুষ যে বন্ডটাকে নিয়েছে তারা যখন বিক্রি করছে সেই বন্ডটা কিন্তু আরবিআই নিচ্ছে, তখন সরাসরি সরকারের হাত থেকে নিচ্ছে না। সো হোয়েন এ গভর্নমেন্ট borrow from the bond market, it not only borrow from the private lender but also indirectly from the central bank. তো গভর্নমেন্ট যখন বড় করছে, সরকার যখন ঋণ নিচ্ছে সেই ফিসক্যাল ডেফিসিটটাকে মেটানোর জন্য, সে কিন্তু শুধুমাত্র যে প্রাইভেট লেন্ডারদের থেকেই শুধুমাত্র নিচ্ছে নয়, সাধারণ মানুষদের থেকে নিচ্ছে তা নয়, এটা ঘুরিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে তারা নিচ্ছে, আমরা বলতে পারি। দ্য আরবিআই পারচেজ দিস বন্ড থ্রু হোয়াট আর কল্ড ওপেন মার্কেট অপারেশন, OMO, by creating fresh money, which in turn can lead to higher money supply and also higher price in the wider economy over time. তো এখানে সেই মুদ্রাস্ফীতির কথা বলা হয়েছে। ওপেন মার্কেট অপারেশনে যদি করতে যায়, ওপেন মার্কেট অপারেশন যদি করতে যায়, ক্রিয়েটিং ফ্রেশ মানি, নতুন অর্থ তৈরি করতে চায়, তাহলে সেখানে কি হবে? অতিরিক্ত মানি ইনজেক্ট হয়ে যাবে। বন্ড যখন কিনে নেয় আরবিআই যখন বন্ডগুলো কিনে নিচ্ছে, সাধারণ মানুষের হাতে সেই টাকাটা চলে আসবে, যে টাকা দিয়ে সে কিনেছিল সে আরবিআই তাকে টাকাটা দেবে কেনা বাবদ। তো মার্কেটে কিন্তু অর্থ চলে আসবে, এবং মার্কেটে বেশি অর্থ চলে আসার অর্থই কিন্তু মুদ্রাস্ফীতি হবে, এখানে সেটাই বলা রয়েছে। তো গভর্নমেন্ট বন্ড আর জেনারেলি কনসিডার টু বি রিস্ক ফ্রি, as the government can, under the worst case scenario, get help from the central bank, which can create face currency to pay off the lender. তো গভর্নমেন্ট বন্ড হচ্ছে সব থেকে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, কারণ এখানে রিস্ক থাকে না। কারণ এই রিস্কটা মেটানোর জন্য সরকার কী করবে? নতুন করে অর্থ ছাপিয়েও কিন্তু সেইটা মেটাতে পারে, সুতরাং এটাতে রিস্ক নেই। সো গভর্নমেন্ট জেনারেলি ডু নট ফাইন্ড ইট হার্ড টু বরো মানি ফ্রম দ্য মার্কেট। সুতরাং মার্কেট থেকে অর্থ তোলাটা সরকারের পক্ষে ওটা কঠিন হয় না, কারণ সাধারণ মানুষ জানে সে টাকাটা ফেরত পেয়ে যাবে, সে কিন্তু গভর্নমেন্ট বন্ডে খুব সহজে সে নিতে চায়। দ্য বিগার প্রবলেম ইজ দ্যাট রেট অ্যাট হুইচ দে আর এবল টু বরো দ্য মানি অ্যাজ এ গভর্নমেন্ট ফাইন্যান্স রোশন, ডিমান্ড ফর দ্য গভর্নমেন্ট বন্ড বিগান টু ড্রপ
forcing the government to offer to pay higher interest rate to lender and lending to higher borrowing cost for the government. তো এখানে কত পার্সেন্ট সুদে সেটা দেওয়া হচ্ছে সেটা একটা ফ্যাক্টর। যদি সেটা বেশি হয় তাহলে সরকারকে সেটাকে আবার বেশি করে পে করতে হয়, রিপে করতে হয়। তো এই বিষয়টা কিন্তু আমরা এর আগে বাজেটের যে পুরো বিষয়টা ছিল, কতটা কোথায় থেকে আসবে, কোথায় ব্যয় হবে, তো আমরা দেখেছি সরকারের অধিকাংশ যে রেভিনিউটা আসে সেটা কিন্তু এই পুরাতন ঋণ শোধ করতে, সুদ বাবদ অর্থ অধিকাংশ সেখানে বেরিয়ে যায়। প্রায় 24.5% জিডিপির সেটা কিন্তু মানে সরকারের আয়ের, সরকার যে ব্যয় করছে যে পোর্শনটা, সেটা কিন্তু চলে যাচ্ছে এখানে রিপে করতে। তো এটা কিন্তু একটা সমস্যার জায়গা। সেন্ট্রাল ব্যাংক লেন্ডিং রেট হুইচ ওয়ার নিয়ার জিরো in many countries before the pandemic have risen sharply in the aftermath of the pandemic. This makes it more expensive for government to borrow money and could be one reason why the center is keen to bring down its fiscal deficit. তো সরকারকে এই যে অধিক পরিমাণে ঋণ দিতে হচ্ছে, সেই কারণে সরকার এই চাইছে যে ঘুরিয়ে ফিরিয়ে সেই ফিসকাল ডেফিসিটটাকে যাতে কমানো যায় এবং বেশ কম করে বড় করতে হয় এবং সাধারণভাবে কম ঋণ দিতে হয়। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে, এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট ম্যাটার। কেন এটা গুরুত্বপূর্ণ? দ্য ফিসকাল ডেফিসিট ম্যাটার্স ফর সেভারাল রিজন। ফর ওয়ান, দ্যাট ইজ আ স্ট্রং ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নমেন্ট ফিসকাল ডেফিসিট অ্যান্ড ইনফ্লেশন ইন আওয়ার কান্ট্রি। তো ফিসকাল ডেফিসিটের সাথে ইনফ্লেশন সরাসরি জড়িত, যেটাই মাত্র বলছিলাম যে অধিক যদি ফিসকাল ডেফিসিট হয়, অধিক যদি বড় করে, তাহলে অধিক বড় করার অর্থ সেখানে কিন্তু মার্কেটে অধিক টাকা সাপ্লাই হচ্ছে। When a country's government run a persistently high fiscal deficit, this can eventually lead to higher inflation as the government will be forced to use fresh money issued by the central bank to fund its fiscal deficit. Fiscal deficit recently reached a higher of 9.17 GDP during the pandemic and has since improved significantly and is projected to drop to 5.8% now. তো প্যান্ডেমিকের সময় এটা চলে গিয়েছিল 9.17%, যেটা একটা হিউজ পরিমাণ। জিডিপির প্রায় 10% কাছাকাছি ফিসকাল ডেফিসিট হয়ে গিয়েছিল। তো ফিসকাল ডেফিসিট যত বেশি হবে, সরকার সেন্ট্রাল ব্যাংকে কিন্তু অর্থ নতুন করে ছাপাতে বলতে পারে, হেলিকপ্টার মানি যেটাকে বলা হয়, নতুন করে বড় করা, এবং সেই মানিটাকে বাজারে যদি সাপ্লাই করা হয় তাহলে কিন্তু ইনফ্লেশন বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। তো এই ঘটনাটা হয়েছে এবং যেটা বর্তমানে অনেকটাই ড্রপ হয়ে এসেছে, এটাই বলতে চাওয়া হয়েছে। যদি আমরা জানি এফআরবিএম অ্যাক্ট 2002-3 যে অ্যাক্টটা এসেছিল, সেখানে বলা ছিল যে ফিসকাল ডেফিসিট 2008-9 নাগাদ 3% নিয়ে চলে আসতে হবে জিডিপির। তো যাই হোক, সেটা সম্ভব হয়নি এবং প্যান্ডেমিক আসার কারণে এটা অনেক বেশি হায়ার হয়ে গেছে। বর্তমানে সেটাকে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে এবং এটাই এখানে আলোচনা করতে। ফিসকাল ডেফিসিট অলসো সিগনালস টু মার্কেট দ্য ডিগ্রি অফ ফিসকাল ডিসিপ্লিন মেনটেইন বাই দ্য গভর্নমেন্ট। আ লোয়ার ফিসকাল ডেফিসিট মে দ্য সেলফ ইম্প্রুভ দ্য রেটিং অ্যাসেসড টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড। When the government is able to fund more spending through tax revenue and borrow less, this gives more confidence to lender and drive down government borrowing cost. তো এই বিষয়টাই বলা হচ্ছে, সরকার যখন তার যে স্পেন্ডিংটা রয়েছে সেখানে নতুন করে ফান্ড নিয়ে আসতে পারে, বড় কম করে করতে পারে, বা ফিসকাল ডেফিসিটটা যেখানে কম হয় সেক্ষেত্রে যারা ঋণ নিয়েছে সেক্ষেত্রে গভর্নমেন্ট বরোয়িংয়ের যে কস্টটা সেটাও কিন্তু অনেকটা কমে যায়, সরকারের ব্যয়ের ভারটা অনেক বেশি কমে যায়। হায়ার ফিসকাল ডেফিসিট ক্যান অলসো অ্যাডভান্সলি এফেক্ট দ্য এবিলিটি অফ গভর্নমেন্ট টু ম্যানেজ ইটস ওভারঅল পাবলিক ডেট। তো এটা অবশ্যই চাপ পড়বে সরকারকে। অতিরিক্ত যদি ফিসকাল ডেফিসিট হয়, গভর্নমেন্ট ডেট, পাবলিক ডেটও কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো এখানে সেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফের যে প্রেডিকশানটা ছিল 2027-28 নাগাদ জিডিপির 100% হয়ে যাবে ডেট, পাবলিক ডেট, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। আমরা জানি যেটা বর্তমানে 82% রয়েছে, সেটা কিন্তু এরকম হয়ে যায় বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ফিসকাল ডেফিসিট বাড়তে থাকলে এটা কিন্তু আরও বেশি ভয়ানক হতে পারে, এখানে আলোচনা করা হচ্ছে। তো এই বিষয়টা এখানে খুব সুন্দর আলোচনা ছিল, আমরা ইন ডিটেলস এটা আলোচনা করলাম। অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেহেতু রিসেন্টলি বাজেট এসেছে এবং ফিসকাল ডেফিসিট নিয়ে আলোচনা হয়েছে, এটা কিন্তু বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা অন্য নিউজে চলে যাব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে, সিন্ধু সৈকতের ঘাতক। সমুদ্র সৈকতকে খুন করতে 12 বছর বোধহয় যথেষ্ট সময়। খুন ভরা পৌষের বিকেলে দীঘা বা উদয়পুর তটভূমি দেখলে এরকমই মনে হয়। তো এখানে সমুদ্র দূষণের কথা বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। লাল কাঁকড়া ঝিনুকের ঘরবাড়ি দখল নিয়েছে, বাঁকাচোরা লাল রঙার টেবিল চেয়ার, বেখাপ্পা ছাতা, ইতিউতি ছড়িয়ে আছে বিয়ারের ভাঙা বোতল, ভাজা মাছের কঙ্কাল, উৎকট আষ্টে গন্ধে অন্নপ্রাশনে ভাত উঠে আসে।
তো সেই করুণ পরিস্থিতির কথাটা এখানে ব্যাখ্যা করা রয়েছে। আর কি হয়, রসুলপুরের মুখ হইতে সুবর্ণরেখা পর্যন্ত অবাধে কয়েকজন পথ ব্যবহৃত করিয়া এক বালুকাস্ত্রুপ শ্রেণী বিরাজিত আছে। এক্ষণে লোক উহাকে বালিয়াড়ি বলে। অধভাগ মণ্ডলনকারী বৃক্ষাদি মধ্যে ঝাঁটি ঝাঞ্ঝাও এবং বনপুষ্পই অধিক। তো বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলায় এই সৈকতের বর্ণনা ছিল এরকম, যেটা কিন্তু প্রাকৃতিকভাবেই প্রকৃতির সাথে নিবিড়ভাবে মিশেছিল। বর্তমানে যার পরিস্থিতিটা হয়ে গেছে পুরোপুরি কৃত্রিম। তো যাই হোক, এখানে সেই বিষয়টা বলা রয়েছে। 12 বছর আগের কথায় উদয়পুর সৈকত প্রায় পর্যটকহীন। দোকান বলতে ধুধু শৌকতের এক কোণে একটিমাত্র অস্থায়ী চা ডাবের দোকান, স্থানীয় ধরনের কিছু ঝিনুকের পসরা, লম্বা পায়ে হাঁটা দিলে লাল কাঁকড়াদের পথ বেরিয়ে মোহনাকে ছুঁয়ে আসা যায়। তো যাই হোক, এই পরিস্থিতি ছিল এখানে এরকম। সেখানে বর্তমানে প্লাস্টিক দূষণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর হাজার হাজার টন জঞ্জাল জমা হয় সমুদ্র লাগোয়া অঞ্চলে। বিশাল পরিমাণ আবর্জনার 60% হচ্ছে প্লাস্টিক। পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা অন্তে প্রতি বছর সমুদ্র তট ছেয়ে যায় পুজো ফুল ফ্লালা প্লাস্টিকের জলে পাউচ। দূষণ ছড়া এক শ্রেণীর পুণ্যার্থীর যথাযথ শৌচকর্ম করার অভ্যাস কারণে। সাগর মেলার দূষণ ঠেকাতে প্রশাসন নানা পদক্ষেপ করলেও প্রয়োজনের তুলনায় তা কতটুকু? তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। অনেকটাই কাব্যিক ঢঙে এটা লেখা রয়েছে। এখানে খুব বেশি ইনফরমেশন নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিটা খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে ভাষার বর্ণনা, ভাষার শৈলী বর্ণনা করার কোনো বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করার যে পদ্ধতি, সেটা আমরা এখান থেকে নিতে পারি। আমাদের যখন বিভিন্ন এডিটোরিয়াল লেটার লিখতে হয়, এই ধরনের পরিবেশ দূষণ সংক্রান্ত যে ধরনের এডিটোরিয়ালগুলো দেওয়া হয়, সেখানে আমরা কিন্তু এরকম ধরনের ভাষা শৈলী ব্যবহার করতে পারি। নয়াদিল্লি পাচ্ছে প্রিডেটর। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সামরিক অস্ত্র রয়েছে, MQ-9B প্রিডেটর। এটা কি? এক ধরনের ড্রোন, 50,000 ফুট উচ্চতায় কাজ করতে পারে, একটানা 35 ঘন্টা উঠতে পারে, একবার জ্বালানি ভরে উঠতে পারে 2000 মাইল, 450 কিলোগ্রাম বোমাসহ 1700 কিলোগ্রাম অস্ত্র বহন করতে পারে, গতি ঘন্টায় 442 কিলোমিটার। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, $399 কোটি। ভারতে আসে 31টা এরকম ধরনের যন্ত্র। তো খুব গুরুত্বপূর্ণ এটা। আমাদের ডিফেন্স থেকে এ ধরনের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞাসা করা হতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো এখানে আরেকটা নিউজ রয়েছে। গত 26শে জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডারে $59.1 কোটি বেড়েছে। তা হয়েছে 61,673.3 কোটি। আগের সপ্তাহে ডলার কমেছিল, সেটা বেড়েছে। এখানে ওজোন স্তর নিয়ে কিছু লেখা রয়েছে, আমরা জাস্ট একটু রিভিশন করে নেব মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। কম বেশি এগুলো প্রত্যেকেরই জানা। পৃথিবীর বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার এর ওজন উপস্থিতি দেখতে পাওয়া যায়। তো 90% ওজনই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ট্রপোস্ফিয়ারে খুব সামান্য পরিমাণে থাকে। তো পৃথিবী থেকে রাউন্ডিংস 10 কিলোমিটারের পর থেকে 50 কিলোমিটার পর্যন্ত এলাকাতে স্ট্র্যাটোস্ফিয়ার 90% ওজন যার মধ্যে রয়েছে। তো ওজন কিন্তু একটা বিষাক্ত গ্যাস, তীব্র ঝাঁঝালো একটা বিষাক্ত গ্যাস। এবং এটা বেশি দিন নয়, 110 বছর পূর্বে 1913 সালে ফরাসি পদার্থবিদ চার্লস ফেভরি এবং হেনরি বুইসন ওজোন স্তরটা আবিষ্কার করেছিলেন। গ্যাস আবিষ্কার করেছিলেন স্কোনবিন, এবং এই স্তরটা চার্লস ফেভরি, হেনরি বুইসন আবিষ্কার করেছেন। তো 16ই সেপ্টেম্বর ওজোন দিবস হিসেবে পালন করা হয়। তো এখানে জাস্ট কমন বিষয়গুলোই আলোচনা করা আছে, যে ওজোন স্তর, ওজোন হোল সৃষ্টি 1985 নাগাদ ওজোন হোল এর অস্তিত্ব পাওয়া যায় আন্টার্কটিকাতে। এবং সিএফসি, মূলত সিএফসি গ্যাসকে দায়ী করা হয় এর পিছনে, ক্লোরোফ্লোরোকার্বনকে দায়ী করা হয়। তো ওজোন হোল তৈরির ফলে ব্যাপক হারে পরিবেশ দূষণ, সরাসরি বিভিন্ন রোগ, ত্বকের বিভিন্ন রোগ, উদ্ভিদ প্রাণী সমস্তর জন্যই এটা কিন্তু একটা থ্রেট হতে পারে। তো সেটা এখানে বলা রয়েছে। এজেন্ডা 21 মেনে চলাটা প্রয়োজন প্রত্যেকটা দেশের, যেটা রিও সম্মেলনে 1992-তে উঠে এসেছিল, সেই এজেন্ডা 21। যাই হোক, সাধারণ বিষয়ে আলোচনা করা হয়েছে, তবে কিছুটা রিভিশন করে নেওয়াটা প্রয়োজন। যাই হোক, এর সাথে সাথে আমরা আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।